বাংলাদেশ ব্যবসার জন্য আদর্শ স্থান বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। এখানে বিনিয়োগ করা মানে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার সুযোগ। Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. আবু সাইদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। যাত্রাবাড়ী হত্যাকাণ্ডে সাবেক ওসি হাসানের ৩ দিনের রিমান্ড। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা নিয়ে মিশ্র ধারণা, পুলিশের মনোবল ফেরাতে দরকার রাজনৈতিক দলের সহায়তা। পুলিশের মতো চলতে দিলে, স্বাধীনভাবে চলতে দিলে নির্বাচন সুন্দর হবে। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তাদের বিশ্বাস হবে না। আইনগত যে বিষয়টা, এটা যদি ভালো হতো তাহলে সেনাবাহিনী অটোমেটিকলি চলে যেত তাদের ব্যারাকে। কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, কেন্দ্রগুলোর সম্পূর্ণ প্রস্তুতি। ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান। ঈদের ১৫ দিনে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২। তথ্য যাত্রী কল্যাণের, গতবারের চেয়ে মৃত্যুর হার কমেছে ২০%। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বাংলাদেশ ব্যবসার জন্য আদর্শ স্থান বিনিয়োগ সম্মেলনে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশে ব্যবসা করা শুধু এদেশে বিনিয়োগই নয়, এখানে ব্যবসা করার অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো। দারিদ্র্য বিমোচনের সমাধান করতে লাগবে দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক। সামাজিক ব্যবসার আদর্শ জায়গা বাংলাদেশ। ডক্টর ইউনূস আরও বলেন, কার্বন নিঃসরণ বাদ দিয়ে নতুন সভ্যতা গড়তে হবে। বর্তমান সভ্যতাকে আত্মবিধ্বংসী উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না, সেই বিশ্ব গড়তে উদ্যোগ নিতে হবে। সম্মেলনে কোরিয়ার প্রতিষ্ঠান ইয়ং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। বিনিয়োগে অবদানের জন্য ৪ ক্যাটাগরিতে প্রদান করা হয় পুরস্কার। এই বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে দেশের স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা। Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. 1.5 million people died. So that was the country we started with. রংপুরে আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন সহ ৪ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ। দুপুরে শুনানি শেষে আগামী ২ মাসের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটররা জানান, আবু সাইদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এদিকে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। আমরা স্ক্রুটিনি করছি
আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব, যদি থাকে আমরা স্ক্রুটিনি করছি। আশা করছি যে আমরা 2 মাসের মধ্যে বা 15 জুনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ি, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপু মনি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় সিএমএম আদালতে। পরে তাদের এই আদেশ দেন আদালত। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির, কারো মত এর বিপরীত। দুর্বল মনোবল নিয়ে পুলিশ নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে পারবে না শঙ্কা অনেকের। সাধারণ মানুষের দাবি, সব রাজনৈতিক দল সহায়তা করলেই পুলিশ তার হারানো মনোবল ফিরে পাবে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অতিবাহিত হয়েছে 8 মাসেরও বেশি সময়। নানা ধরনের সংস্কারের পাশাপাশি তোড়জোড় চলছে জাতীয় নির্বাচন ঘিরে। কিন্তু এরই মাঝে উঠেছে নতুন প্রশ্ন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদৌ কি সম্ভব নির্বাচন আয়োজন? পুলিশের কর্মদক্ষতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে যখন নানান মত, তখন সাধারণ মানুষ বলছে রাজনৈতিক দলগুলোরই উচিত পুলিশের মনোবল বৃদ্ধিতে সাহায্য করা। সময়ের সাথে সাথে পুলিশ অবশ্যই তার মনোবল ফিরে পাবে বলে আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। রাজনৈতিক দল বা বৃহত্তর সিভিল সোসাইটি বা অন্যান্য স্টেক হোল্ডাররা চায় তাহলে আইন শৃঙ্খলা সিচুয়েশনটা মুহূর্তের মধ্যেই আমি মনে করি যে শুধরানো সম্ভব। পুলিশকে যে পরিমাণ মানুষ হেনস্থা করছে, আর পুলিশও এর আগে যে পরিমাণ আমাদের উপর করছে, স্টুডেন্ট বা জনতার উপর সরকারের ইয়াতে পড়ে আর কি। সো পুলিশের অবস্থা মানুষ কিন্তু তেমন একটা ইয়াতে নিতেছে না। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তাদের বিশ্বাস থাকবে না, কারণ পুলিশই তো আইন নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীদের বক্তব্য কিছুটা আশার আলো দেখালেও নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে বড় ধরনের শঙ্কায় প্রান্তিকায়ের মানুষ। সেনাবাহিনী ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয় বলেও জানান তারা। আমার মনে কথা নির্বাচন হবো কেমনে কই বলা যাচ্ছে না। এখন কোন দিকের পানি কোন দিকে যাবে কিছুই বোঝা যাচ্ছে না। যে যার মতো করে চালায়, কথা বলছেন, পুলিশের মতো করে চলতে দিলে, স্বাধীনভাবে চলতে দিলে নির্বাচন সুন্দর হবে। নির্বাচন জিতে গেলে বা এই দেশ প্রথম চালাতে গেলে সেনাবাহিনী ছাড়া চালান যাবে না। পুলিশের ধরতে গেলে তার হাত নাই, তার কোনো ক্ষমতাও নাই। আইন শৃঙ্খলার দোহাই দিয়ে নির্বাচন না পেছানোর মত অনেকের। কেউ বলছে প্রাণহানি ঠেকাতে প্রয়োজনে আরো সময় নিয়ে নির্বাচন আয়োজনের। আইনগত যে বিষয়টা, এটা যদি ভালো হতো তাহলে সেনাবাহিনী অটোমেটিকলি চলে যেত তাদের ব্যারাকে। যেহেতু ওনাদেরকে এখনো ব্যারাকে ফেরত দেয়নি ডক্টর ইউনূস সাহেব, তাহলে এখানে কিছুটা একটা উইকনেস আছে। আর একটু সময় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আপাতত নির্বাচনটা না হয় কিছু সময় নিয়ে একটু সংস্কারের পর নির্বাচন হওয়াটাই ভালো হয়। নির্বাচনে এরা কতটুকু কাজ করবে বা নির্বাচনে এরা কার ভূমিকায় অবতীর্ণ হবে, এটাও একটা সন্দেহান। পরিস্থিতি যাই হোক, সাধারণ মানুষ পুলিশের পাশে দাঁড়ালে দ্রুতই উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির, যার মাধ্যমে জাতীয় নির্বাচনের মতো কঠিন বৈতরণী পার করা সম্ভব বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের জন্য 3টি পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা বাছাই করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান। তিনটি পদ্ধতি হলো পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। তবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয় বলে মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। সেক্ষেত্রে 3টি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। প্রবাসীদের ভোট ব্যবস্থার পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এই পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে।
প্রবাসীদের এবছর ভোটের আওতায় আনাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই কমিশনের টার্গেটই হচ্ছে অন্ততপক্ষে এটাকে শুরু করা। আমরা যদি শুরু করতে পারি ভবিষ্যতে এটা ম্যাচিউর হতে থাকবে ইনশাআল্লাহ। যেখানে আমাদের প্রবাসীরা একটি ভোটও দিতে পারেন না, আমাদের প্রথমেই আবার এমন কোন ফ্লড পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করব না যেটা শুরুতেই গিয়ে হোঁচট খায়। সুতরাং আমাদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে। রূপগঞ্জে একটি পোশাক কারখানার কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। আজ শৃঙ্খলা বাহিনীর সাথে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এই বিষয়ে আরো খবর জানবো। আমার সহকর্মী জয়নাল আবেদিন জয় সেখানে রয়েছেন। জয়, আপনি তো সেখানেই রয়েছেন, ঘটনার বিস্তারিত জানাবেন। এখন মহাসড়কের কি পরিস্থিতি দেখছেন সে ব্যাপারে জানাবেন আমাদের। ইরশাদ, 2-1 মিনিট আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত চেষ্টায় ঢাকা সিলেট মহাসড়কটি আসলে মুক্ত করা হয়েছে। একটু আগে কিন্তু এই সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আপনি যেমনটি জানাচ্ছিলেন, ঈদের আগে এই তৈরি পোশাক কারখানা রবিনটেক্সের শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে কিন্তু আজকে গতকাল থেকেই শ্রমিকরা এখানে বিক্ষোভ করছিলেন শ্রমিকদের পূর্ণ বহালের দাবিতে, এবং গতকাল তারা কিন্তু রাস্তাটি অবরোধ করেছিলেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অনুরোধে গতকাল তারা রাস্তাটি খুলে দিল। আজ সকাল থেকে আবারও শ্রমিকরা জড়ো হতে শুরু করেন এবং এক পর্যায়ে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সেখানে বিদ্যুতের খান দিয়ে কিন্তু রাস্তা চলাচল বন্ধ করে দেন। তাছাড়া তারা কিন্তু এই সড়কে আগুন জ্বালিয়ে দেয়। তারপর আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে এসে রাস্তা পরিষ্কারের উদ্যোগ নিলে কিন্তু শ্রমিকদের সাথে দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। এক পর্যায়ে কিন্তু ওই দাওয়া পাল্টা দাওয়ায় বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শ্রমিক আহত হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জীবন রক্ষার্থে কিন্তু অনেক শ্রমিক আশেপাশের বেল কারখানার ভিতরে কিন্তু জায়গা নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কিছুক্ষণ আগে রাস্তাটি পরিষ্কার করতে সক্ষম হয়েছেন। তবে শ্রমিকরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় জটলা বেঁধে রয়েছে। তারা কিন্তু সুযোগ পেলে আবারও কিন্তু সড়কে নামতে পারেন। তাদের একটি দাবি যে অকারণে তাদেরকে যে ছাঁটাইটা করা হচ্ছে সেটি তারা অনৈতিক সিদ্ধান্ত বলে তাদেরকে কাজে পূর্ণ বহালের একটি দাবি তারা জানাচ্ছেন। জয়, ধন্যবাদ আপনাকে। কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে 19,28,181 জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হবে 13 মে। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার ইহসানুল কবির বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, পবিত্র ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 40 দিন বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় বাজতে শুরু করেছে ক্লাসে প্রবেশের ঘণ্টা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন ও শ্রেণীকক্ষ। অনেকদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেখানে ছুটি আরও দীর্ঘায়িত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতদিন পর আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। বন্ধুদের সাথে দেখা হয়েছে, ছোট বড় সব আপুদের সাথে দেখা হয়েছে এবং সবাই এসে যেমন ঈদ মোবারক বলছে। পড়াশোনার চাপটা আবার চলে এসেছে। পড়াশোনা যেহেতু সামনে পরীক্ষা, তো আবার নতুনভাবে পড়াশোনা শুরু করেছি। এছাড়া আমরা আজকে বইও পেয়েছি। ঈদের পর আজকেই আমাদের প্রথম ক্লাস। খুব বেশি ভালো লাগছে সবার সাথে দেখা করতে পেরে এবং সবার ঈদ সম্পর্কে জানতে পারছি। ঈদ উল ফিতরের আগে পরে মিলিয়ে 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় মোট 322 জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরা হয়। সংগঠনটি জানায়, মোট 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত হয়েছে। গত বছরের তুলনায় দুর্ঘটনার সংখ্যা 21% এবং প্রাণহানি 20% কমেছে। রাজনৈতিক প্রভাব কিছুটা কমার কারণেই সড়কে এর সুফল মিলেছে বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। পবিত্র ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে, 826 জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত।
নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে বেরিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর নির্যাতনে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সেজামোড়া সীমান্তে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, খেতে পানি দিতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মুরাদ মিয়া। পরে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে জানতে পারেন পরিবার। সন্ধ্যায় গুরুতর অবস্থায় সীমান্ত থেকে মুরাদকে উদ্ধার করে বিজিবি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজিবি জানিয়েছে, বিএসএফ এর সাথে যোগাযোগের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। একজনে ফোন দাও শহরে বিএসএফ ধরে নিয়ে গেছে। তারপর আমি বাংলাদেশ তো অনেক কেন মানুষের জানাজানি করাইছি। পিলার থেকে 150 গজ ভিতরে 72 টাকা ওইখান থেকে আমার বাইরে ওরা ডাক্কা নিছে, নিয়ে আমার বাইরে মারছে। স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্কের অভিঘাত। ক্রেতা প্রতিষ্ঠান থেকে আসতে শুরু করেছে দাম কমানোর প্রস্তাব। দেরিতে শিপমেন্ট করাও প্রস্তাব দিচ্ছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যাদের রপ্তানি, মূলত তাদের মধ্যে শুরু হয়েছে দুশ্চিন্তা। সংকট সামাল দিতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু সহসা সমাধানের পথ খোলা নেই। বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে বাণিজ্য হিস্সা নিশ্চিতে আলোচনার বিকল্প নেই। সেক্ষেত্রে বাড়াতে হবে সক্ষমতা। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরার উইকিটেক্স বিডি ক্রেতাদের সঙ্গে উৎপাদক প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপনই এই প্রতিষ্ঠানের কাজ। যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্কারোপে ক্রমান্বয়ে তৈরি হচ্ছে চাপ। প্রতিদিনই ক্রেতা প্রতিষ্ঠান থেকে দেয়া হচ্ছে শর্ত। কেউ বলছে কমিয়ে দিতে হবে পণ্যের দাম, কারো দাবি ভাগাভাগি করতে হবে বাড়তি শুল্ক। যে গুডসগুলো শিপমেন্ট করেছে, কাস্টমার অনেক ক্ষেত্রে বলছে যে তুমি এটাতে আমরা ডিসকাউন্ট দিতে হবে। রানিং অর্ডারের ক্ষেত্রে এসে বলতেছে তোমার সাথে যে প্রাইস নেগোশিয়েট করা ছিল আমি এটা নিতে পারছি না, বিকজ হচ্ছে এটা আমি যদি এখন আমার দেশে নিয়ে আসি আমাকে 57% ডিউটিতে ফেস করতে হবে, আমার সাথে এই সেটেলমেন্টটা নাই, আমার কাছে ফান্ড নাই, তুমি প্রাইস কমাও। আবার আপকামিং যে প্রজেকশনগুলি আছে সেগুলো সে রিলিজ করতেছে না, বলতেছে না তোমাকে আমরা এখনই আমরা কিছু দিচ্ছি না, বিকজ আমরা শিওর না যে এই 57% ডিউটি আমি দিয়ে বিজনেস টিকাতে পারবো কিনা। যুক্তরাষ্ট্রের একাধিক ক্রেতা প্রতিষ্ঠান এর মধ্যে চিঠি দিয়ে দামের বিষয় স্পষ্ট করতে তাগাদা দিয়েছে। বলেছে নতুন শুল্ক ব্যাপক প্রভাব ফেলবে। দাম না কমালে বাংলাদেশে উৎপাদন চালু রাখা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এই ক্রেতা প্রতিষ্ঠানের মন্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যাপক হারে বৃদ্ধিতে অনেক কোম্পানির জন্য বাংলাদেশ থেকে সরাসরি পণ্য আমদানি করা খুব একটা আকর্ষণীয় হবে না, বরং চীন থেকে আরো কমে মিলবে পণ্য। আমরা ইম্পোর্টেড ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ দিয়ে শুধুমাত্র সিএমটি অ্যাড করি। সিএমটি কত? 25%। তাহলে একটা 25% কাটিং অ্যান্ড মেকিং কস্টের যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কাস্টমার যদি আপনাকে প্রেশার করে আপনি প্রাইস কমান, কতটুকু কমাবেন? কারণ 75% যেই জায়গাটা, এটা তো আপনার তো প্লে জোন না। এই প্লে জোনটা কার আছে? ইন্ডিয়ার আছে, চায়নার আছে, ভিয়েতনামের আছে। ডোনাল্ড ট্রাম্পের বাড়তি 37% শুল্কে সবচেয়ে বেশি সংকটে পড়েছে তৈরি পোশাক খাত। 3 মাসের সময় চেয়ে মার্কিন সরকারের কাছে গেল সোমবার চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছু জানায়নি মার্কিন প্রশাসন। ম্যানুফ্যাকচারারদের উপরে তারা যে কস্ট শেয়ার করতে বলছে, তারা যে আপনার যেই মেসেজগুলো আমরা পাচ্ছি যেখানে তারা পার্শিয়াল বলছে বা এক্সট্রা টোটালটা বলছে, এইটা আসলে ডিফিকাল্ট হবে অবজার্ভ করা। কারণ এমনি আমরা বাংলাদেশ অনেক লো মার্জিনে কাজ করি, সেইখানে যদি এখন এই শেয়ারিং এর কথা আসে, ওপেন কস্টিং মডেলে সবাই জানে যে কি কস্ট আমাদের হচ্ছে বা কি হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে সব মিলিয়ে $8 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তার মধ্যে 7 বিলিয়নই যায় তৈরি পোশাক। বলা হচ্ছে সরকারের সার্বক্ষণিক তদারকিতেই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব। 9 তারিখের আগে যেগুলো শিপমেন্ট হয়েছে সেগুলো আগের নিয়মে, আগের ট্যারিফে, আর 9 তারিখের থেকে যেটা হবে সেটা নতুন ট্যারিফে যে পড়বে সেটা শিপড অন বোর্ড। সো এই জিনিসটাও আসলে আমরা পুরোপুরি পেপার পাইনি। বায়াররা এটা নিয়ে কথা বলছে, উদ্বিগ্ন, কিন্তু আমরা আবার এটাও চিন্তা করি যে এটা একটা সমাধান আসবে, বিকজ আমাদের সরকার এটা নিয়ে কথা বলছে। শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বাংলাদেশে মার্কিন পণ্যের অবাধ বাজার তৈরি করতে চায় সরকার। ধারণা এতেই কমে আসবে দুই দেশের বাণিজ্য ঘাটতি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ দখলদারদের কবলে পড়েছে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি। স্থায়ী বসতি গড়েছেন অনেকেই, হয়েছে ভূমি অফিস, দোকানপাট সহ নানা স্থাপনাও। এতে হারাচ্ছে জৌলুস। ক্ষুব্ধ দর্শনার্থী সহ এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান। রানী ভবানীর রাজবাড়ি
নাটোর শহরের বঙ্গজল এলাকায় ১২০ একর জায়গায় নির্মিত, দর্শনীয়, নান্দনিক, সাক্ষী ইতিহাস ঐতিহ্যের। তবে ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে ঐতিহাসিক স্থাপনাটি। বড় একটা অংশ জুড়েই বাড়িঘর। দেখা মিলল নাটোর জসকোটের এক সময়ের জারিকারক ফজলুর রহমানের। নিজ বাড়ি ভাড়া দিয়ে রাজবাড়িতেই দীর্ঘদিন ধরে ১০ সদস্যের পরিবার নিয়ে থাকছেন তিনি। ৪০-৪৫ বছর ধরে আছি, জারিকারক পোস্টে ছিলাম না। বাড়ি তো পরে আমি কিনেছি, বাড়ি পরে কিনছি, এনে থাকাকালীন বাড়ি কিনেছি। যুগের পর যুগ ধরে বসবাস করছেন জেলা প্রশাসক কার্যালয়ের ড্রাইভার, বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক, মালি ও গার্ড, নৈশ প্রহরী, ইলেকট্রিশিয়ান, চা বিক্রেতা সহ অন্তত ২০টি পরিবার। টিনশেড বাড়িও করেছেন কেউ কেউ। এখানে ৪০ বছর হলে আছে। আমার হাজবেন্ড আছে, আমার ভাসুর আছে, আমার মেজেজা আছে। স্বামী হলো সাইফুল, গেটে থাকে, চাকরি করে, আর আমরা এখানে থাকি। আসনের ঘর আমরা পাইনি, কখনো আবেদন করেছিলাম কিন্তু এখনো হয়নি। আমার বাড়ি সিংড়াতে, জমি আছে তো সিংড়াতে, এখানে কিছু নেই। রাজবাড়ির মূল জায়গাতেই গড়ে উঠেছে ভূমি অফিস, সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট, পিকনিকের রান্না করার স্থানসহ বিভিন্ন স্থাপনা। এতে ক্ষুব্ধ, হতাশ এলাকাবাসী আর দর্শনার্থীরা। কিছু মানুষ আছে স্পেসিফিক, তাদের নিজস্ব বাসা আছে এবং তারা ওই বাসাগুলোকে ভাড়া দিয়ে এখানে কিছু সুবিধা, সরকারি সুবিধা নেওয়ার জন্য এখানে বসবাস করতেছে। অবৈধ দখলদারির কারণে এখানে অনেক পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা যারা পর্যটক, আমি নরসিংদী থেকে আসছি, আমাদের এখানে ঝুঁকির মতো মনে হয়। আমরা চাই নতুনভাবে, সুন্দরভাবে এটা সংস্কার হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০২০ সালের ২৯ নভেম্বর জেলা প্রশাসন বরাবর চিঠি দিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তবে ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। আইন ও বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এগুলো সমস্যার সমাধান করে ফেলি, এখানকার বিষয়গুলো সমাধান হয়ে যাবে, এটা থাকবে না। রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানীর কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, আর ভবনগুলো তদারকি করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কিশোরগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র এখন ধু ধু বালুচর। স্থানীয়রা বলছেন ৭০-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই দুর্দশার শুরু। তার উপর যোগ হয়েছে খনন কাজে গাফিলতি আর তীর দখলের হিড়িক। কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলেছে ব্রহ্মপুত্র। বিশ্বাস করা কঠিন, এই নদেই একসময় চলত বড় বড় লঞ্চ, স্টিমার। তবে দখল দূষণে জৌলুস হারিয়েছে এই স্রোতস্বিনী, জেগে উঠেছে ধুধু বালুচর। ভালো নেই ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো। নাব্য সংকটের কারণে স্বরূপ হারিয়েছে সবকটি, কমেছে পানি ধারণ ক্ষমতা। অথচ এই নদকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা প্রতিষ্ঠান, চাষাবাদেও মিলত প্রয়োজনীয় পানি। এখন প্রবাহ না থাকায় ভরা মৌসুমেও শুকনো থাকে নদীর বুক। ছোট সময় দেখছি ব্রহ্মপুত্র নদী, স্টিমার যাইতো, জাহাজ যাইতো। ছোটকাল থেকেই দেখেছি যে এই নদী অনেক গভীরতা ছিল এবং পানি নাব্যতা অনেক ছিল। স্থানীয়রা বলছেন ৭০-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই দুর্দশা শুরু। এর উপর যোগ হয়েছে খনন কাজে গাফিলতি আর তীর দখলের হিড়িক। ফারাক্কা বাঁধের কারণে এখন আমাদের এই নদীর মধ্যে আপনার একবারে শুকনো অবস্থা হয়ে গেছে। বড় বড় মাছ মারতে এখন নদী শুকায়া একেবারে ডুবার লাইন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার নদ নদী পুনর্খননে কাজ শুরু হয়েছে। শাখা নদী খনন শেষেই শুরু হবে মূল নদ খননের কাজ। পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ড্রেজিং কাজটি যখন সমাপ্ত হবে, বিএডব্লিউটিএ কর্তৃক যেটি চলমান রয়েছে, তৎপ্রেক্ষিতে কিন্তু এই প্রধান নদী থেকে যে শাখা নদীগুলো উৎপন্ন হয়েছে সেই নদীগুলোতে পানি প্রবাহ ফিরে আসবে এবং তৎপ্রেক্ষিতেই আমরা এই শাখা নদ নদীগুলোকে পুনরুদ্ধার কল্পে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। উপযুক্ত খনন কাজের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে নদটিকে রক্ষা করার দাবি সকলের। জারিন অর্নি, যমুনা নিউজ। ময়মনসিংহে চিড়িয়াখানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একটি ভাল্লুক। শরীরে ধরেছে পচন, গায়ে গভীর ক্ষত। অস্বাস্থ্যকর পরিবেশ আর অযত্ন অবহেলায় দীর্ঘদিন থাকার কারণে ভাল্লুকটির অবস্থা গুরুতর। শুধু ভাল্লুক নয়, চিড়িয়াখানার ১৯ প্রজাতির ১১৪টি বন্যপ্রাণীর অবস্থাও শোচনীয়।
ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে সিটি কর্পোরেশনের বরাদ্দের জায়গায় এই মিনি চিড়িয়াখানা। ভিতরে প্রবেশের পর সবার চোখ আটকে যায় ভাল্লুকের খাঁচায়। বেশ কিছুদিন আগে আহত হবার পর ভাল্লুকটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। এরই মধ্যে পচে গলে অর্ধেক হয়ে গেছে একটি পা। যন্ত্রণায় কাতরাচ্ছে সারাক্ষণ। অভিযোগ আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদাসীনতায় যথাযথ চিকিৎসা পায়নি অসহায় প্রাণীটি। মানুষ দেখে এগিয়ে যায় ভাল্লুকটি। বুকের গভীর ক্ষতস্থান দেখিয়ে হয়তো বলার চেষ্টা করে, রক্ষা করো আমায়। এখানে বন্য পশুদের এনে ছোট ছোট খাঁচার মধ্যে রাখা হয়েছে। তাদের পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা থাকার জন্য যে পরিবেশটা দরকার, এটা কিছুই নাই। চিড়িয়াখানা তারা দেখছি, কিন্তু মানুষের চিড়িয়াখানার মান খুব খারাপ। পরিচর্যা নাই, ঠিক মতো খাবারের মানও ভালো না। কিন্তু যারা দেখভাল করছেন তাদের দাবি কোনো সমস্যা নেই, যত্ন হচ্ছে ঠিক মতোই। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছাড় আসছে, সেও এসে বলছে সে ওষুধ দিচ্ছে, তাদের ওষুধও ট্রিটমেন্ট চলতেছে। আমরা সার্বিক চেষ্টা করতেছি, যতক্ষণ আছে অতটুকু আমরা চেষ্টা করি যে এটাকে ভালো রাখার জন্য। এদিকে কাঠ গণেশ পাখিটি যেন খাঁচা ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা গেল তাকে দেয়া হয়েছে পচা বাসি খাবার। তবে প্রাণীদের এমন খাদ্য দেওয়ার অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। এইভাবে কি খাবার দেওয়া যাচ্ছে যে পচা বাসি? না, পচা বাসি না, এগুলো আপনার দেওয়া হয়েছে সকালবেলায়। তো এখন তো প্রায় 12টা বাজে গেছে, এখন 2টার সময় আবার এগুলো নতুন করে পরিষ্কার করে আবার নতুন করে করবে আর কি, নতুন করে খাবার দেওয়া হবে। এই কাঠ গণেশটি কোনোদিনই এই লোহার খাঁচা ভেঙে বের হতে পারবে না, যেমন আমরা পারি না ভালো মানুষ হতে। যেহেতু রাষ্ট্রের ইচ্ছায় তাদের বন্দী বানানো হয়েছে, সেহেতু এইসব পশুদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, বলছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার অসুস্থ ভাল্লুকের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টনক নড়ে বন অধিদপ্তরের। ঢাকা থেকে কর্মকর্তারা ছুটে আসেন এই চিড়িয়াখানায়, কিন্তু কিছু পশু পাখি উদ্ধার করে নিয়ে গেলেও অবহেলাকারীদের কাছেই রেখে যাওয়া হয় মৃত্যুশয্যায় থাকা ভাল্লুকটিকে। আমাদের বন বিভাগের মনিটরিং প্রত্যেক মুহূর্তেই থাকবে, এবং যিনি ডাক্তার আছেন ওই ডাক্তারকেও আমরা আমাদের তত্ত্বাবধানে ওনার সাথে আমাদের অল টাইম কন্টিনিউ যোগাযোগ থাকবে। অভিযানে 114টি বন্যপ্রাণীর মধ্যে 48টি জব্দের পাশাপাশি সিলগালা করা হয়েছে চিড়িয়াখানাটি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নতুন শুল্ক নীতি নিয়ে তীব্র বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই সহযোগী। ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো, যার জবাবে নাভারোকে গণ্ডমূর্খ আখ্যা দেন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান ইলন মাস্ক। পাল্টাপাল্টি মন্তব্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন বিষয়টিকে ছেলেখেলা আখ্যা দিয়ে হালকা করার চেষ্টা করেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট। ডোনাল্ড ট্রাম্পের প্রতি একচেটিয়া সমর্থন দিয়ে গেলেও শুল্ক নীতি নিয়ে নারাজ ধনকুবের ইলন মাস্ক। আর এই শুল্ক নীতির মূল কারিগর মনে করা হয় ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে। মার্কিন প্রশাসনের দক্ষতা বিষয়ক বিভাগ ডজের প্রধান মাস্ক ট্যারিফ নিয়ে সরাসরি জানিয়েছেন তার আপত্তির কথা। আর এরই জেরে সোমবার সিএনএসপিকে দেয়া সাক্ষাৎকারে মাস্কের সমালোচনায় মুখর হন পিটার নাভারো। ব্যক্তিগত আক্রমণও করে বসেন মাস্ককে। দাবি করেন মাস্কের প্রতিষ্ঠান টেসলা আসলে গাড়ি উৎপাদন করে না, বরং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সস্তায় যন্ত্রাংশ সংগ্রহ করে তা কেবল অ্যাসেম্বল করে। নাভারোর এমন মন্তব্যে ব্যাপক চটে যান মাস্ক। একের পর এক এক্স বার্তায় তুলোধুনো করেন বাণিজ্য উপদেষ্টাকে। হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জনকারী নাভারোর ডিগ্রি নিয়ে উপহাস করেন মাস্ক, আখ্যা দেন গণ্ডমূর্খ হিসেবে। বলেন এক বস্তা ইটের চেয়েও বোধ শক্তিহীন নাভারো। দাবি করেন যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে আমেরিকায় নির্মিত গাড়ির সংখ্যা বেশি টেসলার। আপত্তিকর আরেকটি মন্তব্য করে ডিলিটও করে ফেলেন। দুই শীর্ষ সহযোগীর বিবাদ নিয়ে ট্রাম্প কোনো মন্তব্য না করলেও বিষয়টিকে বয়েজ উইল বি বয়েজ বলে হালকা করার চেষ্টা করেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট। দুজন আলাদা ব্যক্তির মতামত, যারা বাণিজ্য ও শুল্ক নিয়ে ভিন্ন ধারণা পোষণ করেন। ছেলেরা ছেলেদের মতোই করবেন এবং আমরা তাতে বাধা দেব না। সবার কৃতজ্ঞ থাকা উচিত যে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ প্রশাসন এখন আমাদের। সরকারের শীর্ষ পর্যায়ে থাকা ব্যক্তিদের নিজস্ব বিচিত্র মতামত থাকবেই। প্রেসিডেন্ট সবার মতামতই বিবেচনায় নেন এবং মার্কিন জনগণের স্বার্থে সেরা সিদ্ধান্তটি নেন।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে তার ঘনিষ্ঠজনদের মধ্যেই যে বড় ধরনের মতভেদ দেখা দিয়েছে তারই নমুনা মাস্ক নাভারো বিবাদ। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ।